লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ভূগোলের 9 নম্বর স্কুল। দেখো, রায়মার্টিন প্রশ্নবিচির 2024 সালের ক্লাস 6-এর থার্ড সাবমিটিভ ভ্যালুয়েশনে যে 9 নম্বর স্কুলটা আছে, সেই 9 নম্বর স্কুলে প্রশ্নপত্রগুলো সমাধান করব। তো একের দাগে যে ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছে, 5টা ম্যাপ পয়েন্টিং, এগুলো সবগুলো আমি করে দিয়েছি। 1 নম্বর স্কুল অথবা 6 নম্বর স্কুল তোমরা চেক করো, 2 নম্বর স্কুলে চেক করো, সেখানে সমস্ত ম্যাপগুলো করে দেওয়া আছে। 2-এর দাগে দেখো 18টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, এইগুলো আমরা করব এবং সমস্ত প্রশ্নগুলো আস্তে আস্তে করে সমাধান করব। যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে তার নাম হচ্ছে কি মহাবৃত্ত। কক্ষ ও পৃথিবী কেন্দ্রে যে তলে আছে তার নাম হচ্ছে কি কক্ষতল। তারপরে বায়ুমণ্ডল উষ্ণতা মাপা যন্ত্রের নাম হচ্ছে সিস্টেম থার্মোমিটার। বিকেল 5টার সময় রেল স্টেশনে বোর্ডে দেখা যায় কি না 17 ঘন্টা, তাই তো? বিকেল 5টার সময় রেল স্টেশনে বোর্ডে 17, মানে 17টা ডিজিটাল যে ঘড়ি আছে 12 + 5 = 17। মূলমধ্যরেখা ঠিক বিপরীত অবস্থান করছে দাঘিমা রেখাটি, তার মান হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন বলেছে 6-এর দাগেরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা হয় 2011 সালে। জল ফুটে বাষ্প পরিণত হয় 100 ডিগ্রি তাপমাত্রায়। একটি গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন। মিথেনকে কি বলা হয়? একটা গ্রিন হাউস গ্যাস। এরপরে দেখো আমরা করব, এরপরে বলছে আদিবাসীরা বন কেটে পুড়িয়ে কী চাষ করে না ঝুম চাষ করে। দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে উপত্যকা। শব্দের তীব্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল মিটার। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীর নাম হচ্ছে সহ্যাদ্রি। ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। একটি তন্তুজাতীয় ফসলের নাম কি হবে বলো তো? না, একটি তন্তুজাতীয় ফসলের নাম হচ্ছে তুলো। ঠিক আছে, এখানে দেওয়া আছে তুলো। এখানে একটা দাগ কেটেছিল ছোট বাচ্চা। হিমালয় প্রদেশে জনজাতির ভাষা হচ্ছে কি? হিমাচল প্রদেশে হচ্ছে কিন্নড়ি ভাষা। সিন্ধু নদীর উপনদীর নাম হচ্ছে শতদ্রু। মানচিত্রে পাহাড় পর্বতকে কী রঙে চিহ্নিত করা হয়? সবুজ রঙে চিহ্নিত করা হয়। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? না কার্টোগ্রাফি বলা হয়। এরপরে দেখো 3-এর দাগের 1-এর দিয়েছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার লেখাগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা। বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া। গম চাষের জন্য মাটি প্রয়োজন উর্বর দোআঁশ মাটি। শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম হচ্ছে কি? উচ্চ রক্তচাপ। এরপরে দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ দিয়েছে, 3টে দিয়েছে। বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ওজোন স্তরের অবক্ষয় হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে দেখো এখানে এসে কিউ প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্ন কত আমরা করব। প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, ভারতের উচ্চতম সিংহের নাম হচ্ছে K2 বা কারাকোরাম। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় অবস্থিত? না ব্যাবিলনে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম সিংহের নাম কি? আনাইমুদি। ভারতের পশ্চিমে মরু অঞ্চলে একটি নদীর নাম হচ্ছে লুনি নদী। জারোয়া উপজাতি কোথায় বাস করে? না উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, এরপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2 নম্বরের 4টে প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলো আগে আলোচনা করে নিই, তারপরে উত্তরগুলো বলছি। নিরক্ষরেখার কোন কোন মহাদেশের উপর দিয়ে গেছে? শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়। লাক্ষাদ্বীপপুঞ্জ কোন কোন সাগরে গড়ে উঠেছে? প্রবাল কি? টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? এদের প্রধান জীবিকা কি? তো দেখো, নিরক্ষরেখা কোন কোন মহাদেশের ও কোন কোন দেশের উপর দিয়ে গেছে? এশিয়া মহাদেশের সুমাত্রা, বর্নিও। আফ্রিকার গ্যাবেন, কঙ্গো, জাইদি, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া। দক্ষিণ আমেরিকার ইকুয়েডর, পেরু, ব্রাজিল, কলম্বিয়া। শব্দ দূষণ কীভাবে কমানো যায় বা শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়? তো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, সাইলেন্স বোর্ডের ব্যবহার, শব্দের তীব্রতা, লাউডস্পিকারের নিয়ন্ত্রণ, শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণ, আতশবাজির ব্যবহার প্রভৃতি। এই যে লাক্ষাদ্বীপপুঞ্জ সম্বন্ধে, লাক্ষাদ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আরব সাগরের বুকে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। এর পরের প্রশ্ন বলেছিল দেখো, তোমরা দেখতে পাচ্ছ টোডা উপজাতির প্রধান ভাষা এবং এদের বাসস্থান। এরা নীলগিরি পার্বত্য অঞ্চলে বসবাস করে। ঠিক আছে, এদের গৃহ দিয়েছে খাদ্যাভ্যাস, পোশাক, জীবিকা। ভাষা এরা টোডা বা তামিল ভাষায় কথা বলে। ঠিক আছে,
এরপরের দেখো 3 নম্বরের প্রশ্ন 5টা দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে অক্ষরেখা কাকে বলে, বৈশিষ্ট্য, আবর্তন গতি কাকে বলে, পৃথিবী আবর্তন গতি থেমে গেলে কি হবে, আর তোমার ঘরে শব্দ দূষণ ওই বায়ু দূষণ রোধের উপায়, আন্তর্জাতিক তারিরেখা অতিক্রম করলে কি হয়, আর ছোট স্কেল বড় স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য। অক্ষরেখার যে বৈশিষ্ট্য দিয়েছে দেখো সুন্দর করে, এখানে প্রত্যেকটা 7টা পয়েন্ট দেওয়া আছে। এর মধ্যে তোমরা যে কোনো 3টে পয়েন্ট করলেই পরীক্ষায় তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। পরের প্রশ্ন বলেছে আবর্তন গতি কাকে বলে, পৃথিবী নিজের অক্ষে চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরছে কে আবর্তন গতি বলে। আবর্তন গতি থেমে গেলে কি হবে, না আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাব, দিন রাত্রি আর হবে না, পৃথিবীর আলোকিত অর্ধাংশে তাপমাত্রা বেড়ে যাবে, এরূপ পরিস্থিতি পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে। এবারে বলছে বায়ু দূষণ প্রতিরোধের উপায়, চিমনি ব্যবহার করতে হবে, ঢাকা দেওয়া আবর্জনা পাত্র ব্যবহার করতে হবে, মশারি ব্যবহার করতে হবে, ধূমপান ঘরে করা যাবে না, ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করবে এবং বিদ্যুতের অপচয় রোধ করবে। পরের প্রশ্ন বলেছিল দেখো আন্তর্জাতিক তালিকা অতিক্রম করলে কি হবে, না আন্তর্জাতিক তালিকাটি একটি কাল্পনিক রেখা যা প্রশান্ত মহাসাগরের উপর দিকে আছে, এটা অতিক্রম করলে একটা দিন কমে যাবে। ছোট স্কেল বড় স্কেলের মধ্যে পার্থক্য দেখো, এখানে আমি 4টে দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় যে কোনো 3টে লিখবে। 6এর দাগের এখানে 4টি প্রশ্ন বলেছে, ধান চাষের অনুকূল পরিবেশ, ধান উৎপাদক রাজ্যের নাম, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কেন, বঙ্গোপসাগরে মিশেছে এমন 2টি নদীর নাম, আমাদের চারপাশে কত রকমভাবে বায়ু উত্তপ্ত হয় উদাহরণ দেখো, ভারতের পশ্চিম অবস্থা মরু অঞ্চলটির বর্ণনা। তো ধান চাষের অনুকূল পরিবেশ, ধান চাষ করতে করতে কী লাগে আগে আমি আলোচনা করেছি, এখান থেকে তোমরা দেখে নাও, এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে, এইভাবে তোমরা ধান চাষটা লিখবে। ভারতের 4টি ধান উৎপাদক রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু। এবারে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবিরল হওয়ার কারণ, ভৌগোলিক কারণ দেখো হিমালয় তো উঁচু পর্বত, তো সেখানে তো সবাই বসবাস করতে পারে না, কারণ সেখানে উঁচু নিচু পর্বতময় ভূপ্রকৃতি, এখান থেকে তোমরা লিখবে। তারপরে অনুর্বর মৃত্তিকা, সেখানে পাথুরে মাটি, সেখানে চাষবাস ভালো হয় না। ঠান্ডা জলবায়ু, এই জন্য অনেকে ঠান্ডায় থাকতে পছন্দ করে না। অরণ্যের অবস্থান, কারণ পাহাড়ে বিভিন্ন জঙ্গল টঙ্গল থাকে, তো এই জন্য সেখানে মানুষ থাকতে চায় না। এর পরের কারণ লিখবে পরিবহন ব্যবস্থা, পাহাড়িয়া অঞ্চলে তো আর বাস, ট্যাক্সি, লরি, ট্রেন এইসব কিছু চলে না, ট্রাম চলে না, মেট্রো রেল চলে না, এই জন্য সেখানে পরিবহন ব্যবস্থা অতটা ভালো নয়, এবং শিল্পের জন্য কাঁচামাল পাওয়া যায় না, জনবসতি খুব কম। পরের প্রশ্ন বঙ্গোপসাগরে মিশেছে এমন 2টি নদীর নাম, এখানে যমুনা, মেঘনা, ইরাবতী, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, সুবর্ণরেখা, কাবেরী ইত্যাদি। এর মধ্যে যে কোনো 2টো নাম তোমরা দেবে। আমাদের চারপাশে বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়, এখানে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট তোমরা ভালো করে লিখে দেবে। পশ্চিমে মরু অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা লাস্ট প্রশ্ন ছিল, তো মূলত রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা অংশ জুড়ে মরু অঞ্চল অবস্থিত, এখানে বাগার দেখা যায়, রোহি দেখা যায়, ক্ষুদ্র মরু, হামাদা, মরুস্থলী, ধ্রিয়ান, ধান্ত, রন, প্লায়া, গড় উচ্চতা মরুভূমি দিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে তোমরা দেখলে আমরা 9 নম্বর স্কুলটা ভালোভাবে ফুল টু ফুল কমপ্লিট করলাম। যদি কারোর সমস্যা থাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই যে প্রশ্নগুলো তোমাদের ডাউট হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে লাস্ট স্কুল 10 নম্বর স্কুলে আলোচনা করব, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো, আর নোটিফিকেশান বাটনটি চালু করে রাখো, কারণ নেক্সট বছর তোমরা যখন 7-এ উঠবে তোমাদের সমস্ত প্রশ্নবিচিতা সলিউশনগুলো এই চ্যানেলে দেওয়া হবে, এবং পরীক্ষার আগে অনেক প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয়, অনেক প্রশ্নপত্রও দেওয়া হয়। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পরের স্কুলটার জন্য অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পর পরের স্কুলটা ছেড়ে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।